এদিকে বন্যার সবশেষ আপডেট জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। চলে যাচ্ছি সেখানে। দেখা যাচ্ছে না, বৃহত্তর নদী অববাহিকাতেও আগামী বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তো সার্বিকভাবে আমি আগামী 48 থেকে 72 ঘন্টায় বিদ্যমান স্থানগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং নতুন করে আর কোনো বন্যা পরিস্থিতির ঝুঁকি এই সময়টুকুতে দেখা যাচ্ছে না। ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকার যে বিষয়টি আপনারা বলেন যে ওইখানে পানি বাড়লে 2 থেকে 3 দিন লাগে আমাদের অভ্যন্তরে প্রবেশ করতে, তো একটা দীর্ঘ সময় পাওয়া যায়, কিন্তু এই পূর্বাঞ্চলের চিত্রটি একেবারেই ভিন্ন, কয়েক ঘন্টা লাগে। তো এই ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক বা সহযোগিতা বা যোগাযোগের বিষয়টাকে কিভাবে করতেছেন বা এই সার্বিক বিষয়টা যদি একটু বলতেন। জি ধন্যবাদ। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ নদী উজান থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের মোট অববাহিকার প্রায় 90%ই দেশের বাইরে অবস্থিত। এর মধ্যে এবং অনেকগুলো নদী আন্তঃসীমান্ত প্রধান নদী, যার মধ্যে বেশ কিছু নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এবং এই আন্তঃনদী ব্যবস্থাপনার কারণে এবং বন্যা পূর্বাভাসের স্বার্থে আমাদের আন্তঃসীমান্ত দেশগুলোর সাথে সার্বক্ষণিকভাবেই মানে পানি তথ্য আদান প্রদান প্রক্রিয়া চালু আছে আমাদের যে বন্যা সংক্রান্ত কার্যক্রম পূর্বাভাসের প্রদানের স্বার্থে। তো এর ফলে আমরা ইতিমধ্যেই আমাদের ভারত সহ কিছু দেশের সাথে আমার উজানের দেশগুলোর সাথে আমাদের মানে পানি সম্পর্কিত তথ্য আদান প্রদানের পদ্ধতি চালু আছে। তো বর্তমানে আমরা যে আকস্মিক বন্যা পরিস্থিতিটা অতিবাহিত করলাম, সেটা মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে এই নদীগুলো প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তো এর ফলে দেখা যাচ্ছে যে এই নদীগুলো আসলে আমাদের খুবই সীমান্তবর্তী সন্নিকটবর্তী অবস্থিত, যেহেতু ত্রিপুরা তুলনামূলক একটি ছোটো রাজ্য এবং একটা পাহাড়ি রাজ্য হওয়ার কারণে এখানকার নদীগুলোতে আমরা স্বাভাবিকভাবে একটু আমাদের যে পানির আমরা বলি যে ট্রাভেল টাইম সেটা স্বাভাবিক তুলনায় কম থাকে। তো এর ফলে আসলে আমাদের যে মানে ভূপ্রাকৃতিক কারণেই এখানে আসলে আমাদের প্রধান নদী অববাহিকা অর্থাৎ ব্রহ্মপুত্র, যমুনা বা গঙ্গা পদ্মার মতো মানে বেশি লিড টাইম পাওয়াটা সম্ভব নয়। তো এর ফলে আসলে আমরা এটি প্রাকৃতিক সীমাবদ্ধতাকে মাথায় নিয়ে এই পূর্বাভাস কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও বিভিন্ন গবেষণা কার্যক্রম চলমান আছে। যেমন আমাদের যে আরও উন্নত আবহাওয়া ডাটা ব্যবহার করে আরও আবহাওয়ার পূর্বাভাসকে উন্নত করা, যারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটার দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তারাও এই নিয়ে কাজ করছেন। তো আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই সংক্রান্ত কার্যক্রম আরও বেগবান হবে এবং আমাদের চলমান কার্যক্রম আছে সেগুলোকে আরও অধিক উজানের নদী তথ্য পাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারকে অবহিত করেছেন এবং এই বিষয়ে প্রক্রিয়া চলমান আছে। এখন পর্যন্ত কতগুলো বাঁধ ভেঙেছে, কতগুলো বাঁধ মানে রিস্কে রয়েছে, এই বিষয়টা একটু জানার জন্য। জি, বর্তমানে আসলে নদ নদীর পানি এখনও যেহেতু পুরোপুরি বিপদসীমার নিচে নামেনি, এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। তবে বেশ কিছু স্থানে মানে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে কিছু স্থানে বাঁধ ভেঙেছে, যেমন ফেনী বাঁধ ভেঙেছে বলতে হচ্ছে কিছু যেগুলো যেহেতু প্রবল বন্যা হয়েছে সেহেতু কিছু দুর্বল স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফেনী নদীতে মানে প্রাথমিক তথ্য অনুযায়ী 3 থেকে 4টি স্থানে ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া কুমিল্লাতেও দেবিদার কাছাকাছি স্থানে একটি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং খোয়াই নদীর হবিগঞ্জেও একটি স্থানে প্রাথমিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির খবর তথ্য দিয়ে আরও বন্যা পরবর্তী সময়ে পাওয়া যেতে পারে। ঝুঁকিতে কতগুলো রয়েছে যেগুলোতে এখনই মানুষের সতর্ক হওয়া দরকার, এবং ঢাকার যে চারপাশে নদী সেগুলোতে পানি বাড়ছে, সেটার একটা তথ্য দিবেন। জি, আপাতত যেহেতু আমরা বন্যার পানি কমছে, আমরা দেখতে পাচ্ছি যে পানি ইতিমধ্যে কমা শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যে এখন তাই খুব গুরুতর বন্যা ঝুঁকি আছে বলে মনে করছি না, যেহেতু পানি এখন কমছে। এখন আসলে আমাদের মনে করি যে এখন নতুন করে বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে অন্যান্য যেসব নদীর পানি বাড়ছে, যেমন ঢাকার আশেপাশের নদীর পানি বাড়ছে, তবে এগুলো এখনও বিপদসীমার যথেষ্ট নিচে আছে। যেমন দেখা যাচ্ছে যে গড়ে বিপদসীমার 1.5 মিটার নিচ দিয়ে এখনও ঢাকার আশেপাশের নদী প্রবাহিত হচ্ছে। এবং এগুলো যেহেতু আকস্মিক বন্যাপ্রবণ নদী না, ঢাকার আশেপাশের নদীগুলো আমরা জানি এগুলো সাধারণত একটু ধীরগতিতে বৃদ্ধি পায়। তো এগুলোতে আপাতত এই জন্য আমরা কোনো বন্যা ঝুঁকি দেখছি না। এবং উজানের যে ব্রহ্মপুত্র, যমুনা নদী থেকেই মূলত ঢাকার আশেপাশের নদীগুলোর প্রবাহ আসে। তো সেগুলোতে ব্রহ্মপুত্র, যমুনা নদীতে এখনও পানি আমাদের হ্রাস পাচ্ছে। তাই আপাতত আমরা সেখানে কোনো বন্যা পরিস্থিতির সম্ভাবনা দেখছি না। আজকে প্রথমত একটা নিউজ দেখলাম, যেটা হলো এই বন্যাটা সম্পর্কে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানতো না, ত্রিপুরার যে আবহাওয়া অধিদপ্তর তারাও আসলে জানতো না এর আগে পূর্বাভাস সম্পর্কে।
আসলে এটা কতটা যুক্তিসঙ্গত? তারা জানতো না বা আপনাদের কাছে কোনো তথ্য কেন আসে? বা আপনাদের আনুষ্ঠানিকভাবে তারা কি যে বন্যা হবে এই তথ্য দিয়েছিল কিনা, আর আপনারা কেন আসলে জানতে পারলেন না যে এটা আসলে বন্যা এই অবস্থায় যাবে? জি ধন্যবাদ। আসলে আমাদের যে এইবার যে আমরা বন্যা পরিস্থিতিটা খেয়াল করেছি, আকস্মিক বন্যা পরিস্থিতি, সেটা মূলত সেটার প্রাথমিক উৎপত্তিটা ছিল হচ্ছে গিয়ে আমাদের যে বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হওয়ার পরবর্তী সময়। আমরা বিগত 17-18 তারিখ হতেই বঙ্গোপসাগরের আমাদের যে পশ্চিম উপকূল এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে একটা লঘুচাপ ফর্ম করে এবং সেটি পরবর্তীতে দীর্ঘ সময় সেখানে অবস্থান করে এবং পরবর্তীতে সেটি সুস্পষ্ট লঘুচাপেও রূপ নেয় এবং পরবর্তীতে ক্রমান্বয়ে এটি হচ্ছে আমাদের বাংলাদেশের ভূ অভ্যন্তরে প্রবেশ করে। তো লঘুচাপটির মানে প্রাথমিক অবস্থানগত কারণে এটি এই ব্যাপারে এটির সম্ভাব্য গতিপথ সম্পর্কে প্রথম দিকে কিছুটা অনিশ্চয়তা ছিল, কিন্তু পরবর্তীতে এটি দেখা যাচ্ছে বাংলাদেশে ঢুকে যায় এবং এই লঘুচাপটা দীর্ঘ সময় অবস্থান করার কারণে এবং একই সাথে এটা বাংলাদেশে যখন ঢুকে আসার কারণে একই সাথে বৃষ্টিপাত দীর্ঘ সময় ধরে হয় এবং পরবর্তীতে ঢুকে বা বাংলাদেশে প্রবেশের সময় বৃষ্টিপাত তীব্রতা বাংলাদেশের পূর্বাঞ্চলে আরও অধিক পরিমাণে বৃদ্ধি পায়। এবং আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে বৃষ্টিপাত যখন এই লঘুচাপটা মানে বঙ্গোপসাগরে অবস্থান করছিল তখন যে সাগরে যে মানে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি জোয়ার লক্ষ্য করা গেছে এবং ওই সময় পূর্ণিমা তিথি হওয়ার কারণে জোয়ারের স্বাভাবিক উচ্চতাটাও কিছুটা বেশি ছিল। এর ফলে বৃষ্টিপাতের দরুন যে নদ নদীর যে মানে স্বাভাবিক পানি হ্রাসে। দেশের বন্যার সবশেষ খবর জানাচ্ছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।